সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো আর তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি সবাই ভালোই রয়েছি। চলো সবার সুস্থ কামনা করে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক ভালো লাগে। এটা হলো 6 তারিখের ভিডিও। আর হ্যাঁ, আজকে জেঠুর শ্রাদ্ধের দ্বিতীয় দিন, তো সকাল থেকেই শুরু করেছি ব্লগটায়, যে দেখতেই পেয়েছো। এখন সবাই চিড়া মুড়ি খেয়ে নিচ্ছি এখানে। সকালে যদিও বা বাড়িতেই চা মুড়ি খেয়েছিলাম, তারপরে বৌদি দিদি ওরা বারবার করে ডাকতে এসেছিলো খাওয়ার জন্য। তাই ভাবলাম যেহেতু কালকেও চিড়ে দই খাইনি, সেই জন্য ভাবলাম যে আজকে একটু খেয়েই নি। কারণ বুঝতেই পারছো, জেঠুর শ্রাদ্ধে একটু চিড়ে দই খাবো না তা কি আর হয়, সেই জন্য ভাবলাম তাহলে একটু খেয়ে নি। আর এই যে সবাই মিলে বসে পড়েছি, আমি, বৌদি আর ওই যে দিদি ওরা রয়েছে, বোনেরা সবাই। ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে। আর এখানে আমার দাদার বুদ্ধিটা জাস্ট একবার দেখো তোমরা। আসলে বরবটি কাটতে দেরি হচ্ছিল বটিতে, তাই দাদা দেখো কিভাবে বরবটি কাটছে। খড় কাটার জাতি নিয়ে বসে পড়েছে, বলছে জাস্ট খড়ই তো কাটা হয়েছে, তাতে কি ব্যাপার। যে কাছে তরকারি তার একটা মুখটা দেখুন আমাদের এখানে। অনেকক্ষণ ধরে দাদা বলছিল এই দুটো বটবটি না কেটে একবারে যদি বেশি করে কাটা যায়, তোরা আমাকে শুধু মাথাগুলো আর পিছনেরটা কেটে কেটে দে, আমি একবারে জাঁতিতে তাড়াতাড়ি করে কাটবো। তো সত্যি এত তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছিল, বুদ্ধিটা বেশ ভালো ছিল। ওই বলল যে খড়ি তো কাটা হয়েছে, একটু ধুয়ে মুছে নিলেই তো হয়ে যায়। তারপরে এই যে সবাই মিলে চিচিঙ্গা কেটে নিয়েছিলাম। আর এদিকে রান্না বান্না হচ্ছে, দেখেছো গ্রামের পরিবেশটাই আলাদা। সবাই মিলেমিশে এত সুন্দরভাবে কাজ করে দেখেই মনোমুগ্ধ হয়ে যায়। ওদিকের কাজ প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে জাইবু বলল চলো কোথাও ঘুরতে যাই। তাই হঠাৎ করে প্ল্যান হলো যে যেহেতু বাড়ির পাশে মহাভারতের স্মরণীয় একটা জায়গা রয়েছে শমী বৃক্ষের, তো সেই জন্য ভাবলাম তাহলে সবাই মিলে ঘুরে আসি। তো প্রথমটা আমাদের টোটোতে করে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে টোটো না পাওয়াতে দাদা বললো চলো দুটো বাইকে করে সবাই মিলে ঘুরে আসি। তাই এই যে সবাই মিলে চলে এসেছি। আর এটা অনেক দিনের ইচ্ছে ছিল, যে ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূরণ হলো সত্যি ভাবতে পারিনি আমি। ফাইনালি পৌঁছে গেছি আমরা শমী বৃক্ষ দেখে। ফাইনালি অনেক দিন পর না, সত্যি এতে ঘর রেখে কোনোদিন আয়নি বাইরে, একটা আগে বাইরে তো ছবি তুলছে। ওইদিকে তাকা, আমার দিকে তাকাচ্ছ তুমি। আমাদের ফেসগুলো একটু দেখায়। হাই, আমাদের বাড়ি থেকে যে খুব একটা বেশি দূরে সেটাও না, প্রায় 7 কিলোমিটার হয়তো হবে, তারও হয়তো কম হতে পারে। আর এত কাছে থেকেও যেন আজ পর্যন্ত আমি এই শমী বৃক্ষ বলো, এই বিরাট রাজার দেশ দেখতে পাইনি। জাস্ট রাস্তা দিয়ে গিয়েছি এসেছি ঠিকই, কিন্তু এগুলো দেখা হয়নি কোনোদিনও। কিন্তু আজকে যে আশাটা পূর্ণ হয়েছে, আমার এত ভালো লাগছে। কারণ মহাভারত সেই সময়ের একটা বিশাল স্মরণীয় জায়গা এটা। আর এই জায়গাটায় আমার এতদিন দেখা হয়নি, শুধু আমার আর জাইবুরই বাকি ছিল দেখা, বাকি সবারই দেখা হয়েছিল আর বৌদির দেখা হয়নি। 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের যাওয়ার আগে, 12 বছর বনবাসের পরে 1 বছর অজ্ঞাতবাসে যাওয়ার আগে পঞ্চপাণ্ডব যখন বিরাট রাজ্যে তারা অজ্ঞাতবাস কাটাতে যায়, তার আগে এই শমী বৃক্ষের ডগায় তারা নিজেদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিল। কারণ অত অস্ত্রশস্ত্র নিয়ে তারা যদি কোনো রাজ্যে যেত, সবাই তাদেরকে চিনে ফেলতো। 5 জন যখন এত অস্ত্রশস্ত্র নিয়ে বীর বেশে যেত, চিনে ফেলতো সবাই। তো তার জন্য তারা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র এই শমী বৃক্ষের ডগায় লুকিয়ে রেখেছিল। এবং গাছের গোড়ায় কিছু কঙ্কাল এবং বিভিন্ন রকম হাড় দিয়ে বেঁধে রেখেছিল, যাতে মানুষেরা এই গাছের কাছে না আসে এবং ভয় পায়। আর এই শমী বৃক্ষ থেকে অস্ত্র প্রথম নামিয়েছিল অর্জুন। সেটা যখন সেই বিরাট রাজ্যের গরু চুরি করে নিয়ে, গরু লুট করতে এসেছিল দুর্যোধন, কর্ণ, এরা যখন সেই বিরাট রাজ্যের গরু বাছুর লুট করতে এসেছিল, সেই সময় তো অর্জুন
তখন রথ চালিয়ে গেছিল, আর বিরাট রাজার ছেলে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তারা যখন বিরাট রাজার ছেলে যখন এত সৈন্য দেখে আর যুদ্ধ করতে পারেনি, ভয় পেয়ে গেছিল, তখন অর্জুন তাকে নিয়ে এসেছিল এই শমী বৃক্ষের কাছে এবং বলেছিল গাছের ডগায় উঠো, ওখান থেকে অস্ত্রগুলো নামাও। সেই অস্ত্রগুলো নামিয়ে তারপরে অর্জুন একা যুদ্ধ করেছিল সবার সাথে, এবং বিরাট রাজার যত ছিল গরু ছাগল ছিল সব গরু ছাগলগুলোকে মানে গরুগুলোকে বিশেষ করে তাদের হাত থেকে উদ্ধার করেছিল। আর এটাই একটা ব্যতিক্রমী জায়গা। সবার হিসেব মতে অর্জুন ওদের অজ্ঞাতবাস কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু দুর্যোধন অর্জুনের শঙ্খের আওয়াজ শুনে বলেছিল যে ওর অজ্ঞাতবাস শেষ হয়নি, তাই ওদেরকে আবার অজ্ঞাতবাসে পাঠানোর চেষ্টা চলছিল। কিন্তু এখানে পিতামহ ভীষ্ম এবং অন্যান্য যারা জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন তারা হিসেব করে দেখলেন যে তাদের অজ্ঞাতবাস কমপ্লিট হয়ে গেছিল, তাই তাদেরকে আর মানে ইয়েতে পাঠানো যাবে না, বনবাসে পাঠানো যাবে না। তো দাদার মুখে তোমরা ভালো করেই শুনতে পেলে যে কি হয়েছিল অলরেডি মহাভারতের ঘটনায়। কারণ কি এখানেই সেই জায়গা যে এখানে সেই অর্জুনরা যখন অজ্ঞাতবাস যায় তখন সব কিছু লুকিয়ে রেখেছিল অস্ত্রশস্ত্র। তারপরে হঠাৎ করে দেখি যে গাছের পাতায় এক একটা করে খোদাই করা রয়েছে, দেখো প্রেমিক প্রেমিকার নাম। মানে তারাও ভাবে যে মহাভারতের গাছের পাতায় যদি লেখা হয় তাহলে মনে হয় মহাভারতের মতোই তাদের প্রেম কাহিনীগুলো অমর হয়ে থাকবে। এভাবে দেখতে দেখতে দেখি প্রত্যেকটা পাতাতেই কারো না কারো নাম লেখা, কোনো না কোনো প্রেমিক প্রেমিকার নাম লেখা। দেখে সত্যি এত ভালো লাগছিল। তখন আমরা একটা চিন্তা করছিলাম যে আমরা কেন কলম আনিনি, কিছু না হলেও আমরাও নামটা সেই লিখে যেতে পারতাম, মহাভারতের মতো হয়তো আমাদেরও প্রেম কাহিনীগুলো অমর হয়ে থাকতে পারতো। এই সময় দাদা হঠাৎ করে দেখে যে আমারও নাম খোদাই করা রয়েছে, মৌসুমী চন্দন। দাদা তো আমাকে বেশ সেটে জেরে দেয়, বলে এটা কি বলতো, মৌসুমীর সঙ্গে সুবিনয় না থেকে চন্দন কোথা থেকে আসলো রে? আমি তো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম এটা আমার নাম না, পরে দেখলাম মৌসুমী লেখা আছে, তাই ভাবলাম এটা আমার নাম না। দাদা বলল না, এটা তো রেশন কার্ডের নামটা লেখা আছে, চন্দনটাকে সেটা বল। আর হাসতে হাসতে ভীষণ হাসাহাসি করছিলাম। এই আর কি, বুঝতেই পারছো একটা নাম কি আর পৃথিবীতে নেই নাকি? আর সত্যি এখানে প্রতিদিন এত লোক আসে। আমরাও এসেছিলাম তখন, আবারও 2-4 জন এসে দেখে গিয়েছে। পরে সারাদিন যে কত লোক আসে। আর সত্যি মানে বাড়ির পাশে এত একটা ভালো জায়গা রয়েছে, আর সেটাই আমার দেখা হয়নি। আজকে দেখে মন মুগ্ধ হয়ে গিয়েছিল, এত ভালো লাগছিল। আর কি বলো তো, এখানে রয়েছে অনেক দিঘি। মানে যে বিরাট রাজা রয়েছে, সেই বিরাট রাজার যে পুরো এখানে বাড়ি রাজপ্রাসাদ সম্পূর্ণ ছিল, সেই রাজপ্রাসাদের মানে রাজত্বের আমলে বিরাট দিঘি ছিল এখানে। সেই আলতা দিঘি, গৌড় দিঘি, তারপরে হলো মাইলান দিঘি। আর একটা দিঘি প্রায় 900 বিঘা, 1300 বিঘা, 1100 বিঘার মতো রয়েছে। তো এখন এই যে আমাদের শমী বৃক্ষ দেখা হয়ে গিয়েছে, আর সোজা রওনা দিয়ে দিয়েছিলাম বিরাট রাজার যে রাজত্ব মানে রাজপ্রাসাদ, সেখানে যাচ্ছিলাম। এখানে তো শমী বৃক্ষে লুকিয়ে রেখেছিল, কিন্তু রাজপ্রাসাদের জায়গাটা সেটা হলো আলতা দিঘি পাহাড়। তো সেখানে এখন যাচ্ছিলাম। তো যাওয়ার আগে কিছু খাবার নিয়েছিলাম, জাস্ট কচুরি নিয়েছিল আর কিছু না। জুস নেওয়ার কথা ছিল, মিষ্টি, কিন্তু কেউ খেতে চাচ্ছিল না, কারণ বাড়ি থেকে যেহেতু খেয়ে দিয়ে এসেছিলাম তাই কারো খিদেই পায়নি। তো এখন এই যে চলে এসেছি আলতা দিঘিতে। আর এই আলতা দিঘিটা এখন যেহেতু ভেস্ট হয়ে গিয়েছে, এক সময় এখানে অনেক নৌকো, মাছ সব কিছু, মানে এখান থেকে প্রায় দক্ষিণ দিনাজপুরে সম্পূর্ণ মাছ তোলা হতো। যতগুলো দিঘি রয়েছে, আলতা দিঘি, তারপরে হলো মাইলান দিঘি, গৌড় দিঘি, এগুলো থেকে। তো এই যে ফাইনালি এখন চলে এসেছি বিরাট রাজার রাজত্বতে। মানে এই জায়গাতেই বিরাট রাজার নাকি রাজপ্রাসাদ ছিল। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ পুকুরটা, আর এত সুন্দর জায়গা যে এখন মানে বিনা টিকিটেই আমরা দেখতে পাচ্ছি, সেটা তো ভেবে আরও ভালো লাগছে। আর তোমরা যারা দেখতে চাও তাহলে অবশ্যই এসে দেখে যেতে পারো। হ্যাঁ, এখন সেরকমভাবে রাজত্ব নেই কিছু, কিন্তু তা হলো এই জায়গাগুলোতে এক সময় সেই মহাভারতের যুদ্ধ চলেছিল, কত কি হয়েছিল, সেই জিনিসগুলো যখন চিন্তা করা যায় তখন মনে হয় যে সত্যি এত ভালো
ভালো জায়গা আমাদের দক্ষিণ দিনাজপুরের নিজের বাড়ির পাশে রয়েছে, সেটা ভেবে ভীষণ গর্ববোধ হয়। তো ফাইনালি এখন কি বলো তো, পার্কটা হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সরকারি মতেই যেহেতু হয়েছে, অনেক কারণবশত পার্কটা অর্ধেক হয়ে রয়েছে, এখন আর ঠিকঠাক হয়নি। কারণ যেটা শোনা গেল যে যার আন্ডারে হচ্ছিল পার্কটা, কিন্তু টাকা সব ইনভেস্ট না করে খরচা করে দেওয়ায় সেই পার্কটা ঠিকভাবে হয়নি। কিন্তু ভিতরে গিয়ে তাহলেও খুব ভালো লেগেছে। আর দেখো, তোমরা দেখতেই থাকো, সুন্দর আছে পার্কটা, দেখতেও ভালো লাগবে। কার থাকার তোমার? এটা গেস্ট হাউস। পার্কটা যেভাবে তৈরি করা হচ্ছিল বেশ সুন্দর লাগতো, কিন্তু একটু ভুলের জন্য আমাদের এই স্মরণীয় জায়গাটা এভাবে রয়ে গিয়েছে। তবুও যদিও বা অনেকটাই ভালো লাগছে। এই যে গেস্ট হাউস রয়েছে দুদিকে দুটো, আর কি বলো তো, যে এখানে বাইরে থেকে দূরে থেকে যদি কেউ এসে থাকতে চায় তাহলে থাকতেও পারবে, সব কিচেন সহ সব ব্যবস্থাও রয়েছে। এখন আদৌ জানি না কেউ এসে থাকে কি না, সেটা আমি যদিও বা জানি না। আর এই যে এখানে বসার জায়গাগুলো খুব সুন্দর রয়েছে, 4 জন করে বসার। তো আমি ভাবলাম যেহেতু আমি জোড়া ছাড়া এসেছি, তাই হয়তো আমি তোমাদের ভিতরে কাবাবে হাত দিব হয়ে গিয়েছি। সেই জন্য আমি আর আমি বাবা এদিকে ঘুরতে চলে এসেছিলাম, এমনি আর কি মারছি, বুঝতেই পারছো, এটা আবার সিরিয়াসলি নিও না তোমরা। আর এই যে কচুরি নিয়ে এসেছিলাম, সেগুলো এখন বসে বসে খেয়ে নেবো এখানে। আর বৃষ্টি হওয়ার কারণে একটু জায়গাগুলো নোংরা হয়েছে, বুঝতেই পারছো, কাদা মাটি। তো এই দিঘিটাতে এখন মানে যদিও বা জল নেই, এক সময় অনেক জল থাকতো। আর বলেছিলাম যে দক্ষিণ দিনাজপুরের এইসব জায়গা থেকে মানে অনেক জায়গায় মাছ সরবরাহ হতো। আর এই যে গেস্ট হাউসটা রয়েছে, গেস্ট হাউসের উপর থেকে যে দেখতে এতটা সুন্দর লাগছিল জায়গাগুলো, সত্যি দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। ওই যে বললাম যে এখানে নৌকো থাকতো, সামনে যে দিঘিটা দেখতে পেলে ওই দিঘিতে অনেক নৌকো থাকতো, আর নৌকো করে ঘুরতে খুবই মজা লাগতো, যেটা দাদা বললো আমাকে। তো যদিও বা আমি ঘুরিনি বলতে পারবো না। আলতা মাইলান দিঘিতে এখনও রয়েছে, সেটা আমি দেখেছি মাইলান দিঘিতে। তো এই যে সবাই মিলে এখন কচুরি খেয়ে নিচ্ছি, কারণ ঘুরে ঘুরে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর বেশ ঘোরেছি, মানে এত এনজয় করছি, এখানে এসে হাঁপিয়ে পড়েছিলাম। আর ঘুরতে ভালোও লাগছিল। হঠাৎ করে একটা বাইরের এরিয়া ঘুরতে ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে যদি স্মরণীয় জায়গা হয়, ইতিহাস নিয়ে কোনো জিনিস হয়, ইতিহাসের স্মরণীয় জায়গা, তাহলে তো আরও ভালো লাগে। তো সবাই মিলে সিঁড়িতে বসে ছবি তুলছিলাম। তো দাদাকে তখন বললাম যে একটা ভিডিও করে নে। কি বলো তো, ঘুরতে আসে তো এগুলোই একটু স্মরণীয় বিষয়, যা সারা জীবন আমাদের স্মৃতিতে থেকে যায়। তো চলো, এখন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সত্যি ঘুরে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, বাই, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ওয়েট করে থাকো।